নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। বলি, পাখি যে আবার উড়ে গেল। কাউকে না জানিয়ে শহর ছেড়েছেন ছোটবাবু। যদিও ঘনিষ্ঠ সূত্রে বলা হচ্ছে যে তিনি চিকিৎসার কারণে বাইরে গেছেন, তার পরিবারের খুব ঘনিষ্ঠ একজন তার চেকআপের জন্য তিনি সম্ভবত বিদেশে গেছেন। কিন্তু এটা সবাই যে খুব একটা জানে তা নয়। সংবাদ মাধ্যমের কাছে খবর থাকতেও পারে, কিন্তু তারাই খবরটা করেনি। এসআইআর এর আবহে কার্যত বাধ্য হয়েছেন ছোটবাবু দেশ ছাড়তে। অবশ্যই চিকিৎসার কারণে, এটাই বলা হচ্ছে। তবে শুধু চিকিৎসা নাকি ব্যক্তিগত সফরও এর সঙ্গে যুক্ত আছে সেটা আমি জানি না। শীতের মরশুম, বৈভবের আস্ফালনে অভ্যস্ত এই যুবাটি একটু শীতের আমেজ কাটিয়ে টাটিয়ে আসবেন। তারপরে তো পিচগলা গরমে নির্বাচন হবে, তার আগে শরীর স্বাস্থ্যটাকে তো একটু চাঙ্গা করে নিতে হবে। এটাও একটা কারণ থাকতে পারে। কিন্তু যতটুকু শোনা যাচ্ছে যে ডাক্তার দেখাতে তিনি বাইরে গেছেন, তার পরিবারের খুব নিকট একজনের মেডিকেল চেকআপের জন্যই বোধহয় তিনি বাইরে গেছেন। দুই, একটা অডিও ভাইরাল হয়েছে, যদিও সেই অডিওর সত্যতা আমি যাচাই করিনি। সুমন চট্টোপাধ্যায়ের বাংলা স্ফিয়ারে আমি সেই অডিওটা শুনেছি। তারপরে অনেকের কাছে এই অডিওটা এসেছে। সেখানে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সত্য নিযুক্ত উপাচার্য এবং ইংরেজি বিভাগের সম্ভবত বিভাগীয় প্রধান মনোজিৎ মণ্ডলের কথোপকথন। সেখানে উপাচার্য বলছেন যে বিকাশ ভবনের যিনি অধীশ্বর, তিনি তাকে মাল তুলতে নির্দেশ দিয়েছেন, টাকা তুলতে নির্দেশ দিয়েছেন, এবং সেখানে নাকি বঙ্গেশ্বরীর প্রসঙ্গটা উত্থাপিত হয়েছে। এই অডিওর সত্যাসত্য আমি জানি না, আমি যাচাই করিনি, কিন্তু এই অডিও টেপটি কার্যত ভাইরাল হয়েছে। কোথায় এসে আমরা দাঁড়ালাম? যদি এই কথোপকথন সত্যি হয়, এআই না হয়, ডিপফেক না হয়, তাহলে বাঙালি হিসাবে পরিচয় দিতে লজ্জা হচ্ছে। একজন উপাচার্য তার সহকর্মীর সঙ্গে কথোপকথনে বলছেন যে বিকাশ ভবনের মাননীয় অধীশ্বর নাট্য ব্যক্তিত্ব নাকি মাল তোলার ব্যাপারে রীতিমতো তদবির করেছেন। মাল বলতে কি বোঝান আপনারা নিশ্চয়ই জানেন। হ্যাঁ, নগদ নারায়ণ। দুই, আমরাও তো লেখাপড়া করেছি। দেখুন, বাম জমানার অনেক কিছু খারাপ ছিল, বাম জমানাতেও দলতন্ত্র কায়েম হয়েছিল। কখনো এই ধরনের অভিযোগ কিন্তু কখনো ওঠেনি, বা এই ধরনের অডিও টেপও ভাইরাল হয়নি, এটাও সত্যি। তিন, কলকাতা হাইকোর্ট হুমায়ুন কবিরের প্রস্তাবিত বাবরি মসজিদের শিলান্যাসে অনুমতি দিয়েছে। আদালত বলেছে যে শিলান্যাস হোক, আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষার দায়িত্ব রাজ্যের। মুর্শিদাবাদ জেলায় 19 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আছে, প্রয়োজনে সেই কেন্দ্রীয় বাহিনীকে মোতায়েন করতে হবে। তিনটেই উল্লেখযোগ্য ঘটনা। এই ঘটনাগুলোর বিশ্লেষণ আমি আজকে করছি না, আমি সম্পূর্ণ অন্য বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আমি মুখবন্ধে এইটুকু বললাম। তার আগে বলি, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ, আপনারা যেভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন আমার এই ভেঞ্চারে। আপনারা যে ডিভাইসেই আমার অনুষ্ঠান দেখুন না কেন, সাবস্ক্রাইবার বাটনের পাশে থ্যাঙ্কস বাটন আছে, সেতে ক্লিক করলেই আপনারা আপনাদের সহযোগিতা আমাকে করতে পারবেন। এসআইআর প্রথম পর্যায় শেষ হওয়ার মুখে। 11ই ডিসেম্বর এনুমারেশন ফর্ম নেওয়া, জমা দেওয়া, ডিজিটাইজ করা, আপলোড করার সময়সীমা শেষ হচ্ছে। তার কয়েকদিন পর থেকে আপনার শুরু হবে শুনানি পর্ব। খসড়া তালিকা প্রকাশিত হবে 16ই ডিসেম্বর। কিন্তু এখনো পর্যন্ত যা খবর আমাদের কাছে এসছে, 4 ডিসেম্বর পর্যন্ত কমিশন সূত্রে জানা গেছে
চাঞ্চল্যকর ছবি সামনে এসছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা কেন্দ্রে মোট ভোটার 2,06,000-এর একটু বেশি ভবানীপুর। সেখানে আনকালেক্টেবল ফর্ম 41,000-এরও বেশি। ফিরহাদ হাকিমের বন্দর বিধানসভা কেন্দ্রে মোট ভোটার 2,43,000-এর একটু বেশি। সেখানে আনকালেক্টেবল ফর্ম 52,000-এরও বেশি। কলকাতা উত্তরে মোট ভোটার 15 লক্ষের সামান্য বেশি। সেখানে 3.5 লক্ষ ফর্ম আনকালেক্টেবল। তার মধ্যে উত্তর কলকাতাতে মৃত ভোটার আইডেন্টিফাই হয়েছে 9% কাছাকাছি। দক্ষিণ কলকাতায় আনকালেক্টেবল ফর্মের শতাংশের বিচারে 20%। উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রে 15 লক্ষ ভোটার আছে, আনকালেক্টেবল ফর্মের সংখ্যা 3.5 লক্ষ, মোট ভোটারের প্রায় 23%। দক্ষিণ কলকাতায় মোট ভোটারে, দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্র, তার মধ্যে অনেকগুলো বিধানসভা আছে, 7টা, তাহলে মোট ভোটারের প্রায় 20% আনকালেক্টেবল। বন্দরে 2,43,000-এর মধ্যে যদি আনকালেক্টেবল ফর্মের সংখ্যা 52,000 থাকে, তাহলে শতাংশের বিচারে সেটা কত আপনারা বুঝতে পারছেন, প্রায় 25%-এর কাছাকাছি। ভবানীপুরেও অনেক। তাহলে এই প্রবণতা বজায় থাকলে এর কিছু খুব একটা পরিবর্তন হবে না। কলকাতার বিধানসভা কেন্দ্রগুলোতে ভোটারদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে যাবে। তখন কোনো রাজনৈতিক ভবিষ্যৎবাণী কিন্তু মিলবে না। এতদিন যে ভবিষ্যৎবাণী করা হচ্ছিল সেটা এই ভোটারদের সংখ্যাকে মাথায় রেখে। এখন যদি বন্দরে 1,52,000 ভোট বাদ চলে যায়, ভবানীপুরে 41,000 ভোট বাদ চলে যায়, কলকাতা উত্তরে 3.5 লক্ষ ভোটার, মানে কলকাতা উত্তর বলতে কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রে 3.5 লক্ষ ভোটারের নাম বাদ চলে যায়, তাহলে সব সমীকরণকে নতুন করে খুঁজতে হবে, পণ্ডিতদের নতুন করে বিচার বিশ্লেষণ ভাবনা চিন্তা করতে হবে। সমস্ত রাজনৈতিক সমীকরণ, জয় পরাজয়ের আগাম পূর্বাভাস করা কার্যত মুশকিলে পরিণত হবে, অসম্ভব। কারণ নতুন ভোটার তালিকা প্রকাশের পর এই কেন্দ্রগুলোতে ভোটারদের সংখ্যার উল্লেখযোগ্য কমে যাবে। তাতে কার লাভ কার ক্ষতি? দেখুন, মৃত ভোটার, ডুপ্লিকেট ভোটার, পার্মানেন্টলি শিফটেড ভোটারদের ভোটটা শাসক করায়। বাম জমানাতেও হতো। বিভিন্ন রাজ্যে যে দল ক্ষমতাসীন থাকে তারা এটাকে একেবারে বিজ্ঞানসম্মতভাবে করে। বামেদের সময় তৃণমূল এটাকেই বলতো সায়েন্টিফিক রিগিং। তাহলে এখন দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে, ব্যাপক সংখ্যায় হ্রাস পাবে ভোটারদের সংখ্যা। তখন কি বন্দর কেন্দ্রটা ফিরহাদ হাকিমের জন্য সুরক্ষিত থাকবে? মমতা বন্দ্যোপাধ্যায় কি ড্যাং ড্যাং করে ভবানীপুর থেকে জিতবেন? কলকাতা উত্তরের 7টা বিধানসভা কেন্দ্র, মানে কলকাতার 11টা বিধানসভা কেন্দ্রে তৃণমূল জয়ী হয়, সেই জয়ের ধারা কি তারা অব্যাহত রাখতে পারবেন? মানিকতলা বিধানসভা কেন্দ্রেও আমার ধারণা 30,000-এর বেশি ভোটারের নাম বাদ যাবে। তারপরে দেখুন, হাই রাইজে বুথ করা হবে, নির্বাচন কমিশন বলেছে। মুখ্যমন্ত্রীর দাবিকে নস্যাৎ করে দিয়ে 2-1 দিনের মধ্যে কলকাতা উত্তর, দক্ষিণ, হাওড়া, হুগলির সংশ্লিষ্ট আধিকারিকদের জানাতে হবে কোথায় কোথায় তারা বুথ করবেন। সেই অনুযায়ী কমিশন সিদ্ধান্ত নেবে। তাহলে হাই রাইজে বুথ হলে, ধরুন ভবানীপুরে প্রচুর হাই রাইজ, মানিকতলাতে হাই রাইজ। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. রাসবিহারীতে হাই রাইজ, অনেক কেন্দ্রে হাই রাইজ আছে। হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা অনেক জায়গায় হাই রাইজ আছে। সেখানকার হাই রাইজ গুলোতে যদি ভোট কেন্দ্র হয়, সেখানে ভোটের পার্সেন্টেজ অনেক বাড়বে। চোখ কান বুঝে একটা জিনিস বলা যায়, সেই ভোটাররা সবাই যে শাসককে ভোট দেবেন তা নয়, বরঞ্চ সেখানে বিরোধী ভোটারদের সংখ্যাই বেশি। অতীতে অনেক কারণে তারা সবাই ভোট দিতেন না, কি হবে আর ভোট দিয়ে?
ঝামেলা হয় ভোটে, আর বেরোবো না। মাংস ভাতকে দিবানিদ্রা দিতেন, একটা ছুটির দিন হিসাবে তারা দেখতেন। কিন্তু এখন যদি নিজেদের কমপ্লেক্সের মধ্যে একটা ভোট কেন্দ্র হয়, তারা কিন্তু ভোট দিতে আসবেন। যেমন উল্টোডাঙ্গা স্টেশনের কাছে সান সিটি বলে একটা বড় কমপ্লেক্স আছে, সেখানে তৃণমূলের দুই মাতব্বর, একজন কাউন্সিলর আর একজন বিধায়কের কন্যা, তারা রীতিমতো দাপাদাপি করেছিলেন ডিজে বাঁচিয়ে। সে নিয়ে বিস্তর বিতর্ক হয়েছিল। সানসিটিতে প্রচুর ভোটার, এখন সানসিটির ভোটাররা যদি তাদের কমপ্লেক্সের মধ্যেই নিশ্চিদ্র নিরাপত্তার মধ্যে ভোট দেন, শাসকের অনুকূলে ফলাফল যাবে না। অন্তত ওই আবাসনের ভোটারদের সিংহভাগ বিরোধীদের ভোট দেবে। মমতা বন্দ্যোপাধ্যায় এটা জানেন, তাই জেনে তিনি আপত্তি করেছিলেন। কেন আবাসনের হাই রাইজের ভোটাররা কেন তাদের ওখানেই ভোট দেবে? কোথাও লেখা আছে নাকি সরকারি এবং আধা সরকারি জায়গাতেই ভোট কেন্দ্র করতে হবে? দিল্লিতে কমিশনারটি ইমপ্লিমেন্ট করে সাফল্য পেয়েছে, আবাসনের ভোটার প্রায় 10% বেড়েছে। তামিলনাড়ু, কেরালা, আসাম, পশ্চিমবঙ্গ সব জায়গায় এই মডেলটা নির্বাচন কমিশন ইমপ্লিমেন্ট করবে 2026-এ যখন ভোট হবে। একে এত নাম বাদ যাচ্ছে আনকালেক্টেবল ফর্মের হিসাব অনুযায়ী। তারপর আবাসনে ভোট কেন্দ্র, ত্রাহি মধুসূদন দশা শাসকের কোনো অঙ্ক মিলবে না। আমি এটা বললাম, কেউ আগাম হার জিতের পূর্বাভাস দিতে পারবেন না। যদি ভবানীপুরে 41,000-এর বেশি এখনো পর্যন্ত আনকালেক্টেবল ফর্ম থাকে, পুরো জিনিসটাই বদলে যাবে। বন্দরে ফিরাদ হাকিম প্রচুর ভোটে যেতেন, অনেক কঠিন চ্যালেঞ্জের মুখে পড়বেন। কলকাতা উত্তর 7টা বিধানসভা কেন্দ্রে লড়াইটা কিন্তু তুল্যমূল্য হয়ে যাবে। এটাই হচ্ছে এসআইআর এর কার্যকারিতা। আমরা কি জানতাম উত্তর কলকাতায় 15 লক্ষ ভোটারের মধ্যে 3.5 লক্ষ ভোটারের কার্যত কোনো অস্তিত্ব নেই এখনো পর্যন্ত? জানতাম না তো, এবার জানতে পারছি। ফাইনাল চিত্রটা কি হবে আমরা নিশ্চয়ই জানবো 16ই ডিসেম্বর। কিন্তু একটা জিনিস স্পষ্ট, বিস্তর গরমিল ছিল ভোটার তালিকায়। এসআইআর না হলে সেই গরমিল গুলো খুঁজে বার করা কার্যত অসম্ভব ছিল। এখানেই এসআইআর এর কার্যকারিতা। সাফল্য শেষ পর্যন্ত কতটা হবে সেটা এই মুহূর্তে বলার জায়গায় আমি নেই। যদি মোটের উপর এসআইআর 80% সফল হয়, তাহলে সেটাকে আমি সাফল্য বলেই মনে করব। কারণ 100% এসআইআর সফল হওয়া পশ্চিমবঙ্গের মতো রাজ্যে সম্ভব নয়, যেখানে শাসক পদে পদে কমিশনকে বাধা দিচ্ছে, এসআইআর প্রক্রিয়াকে বাধাপ্রাপ্ত করার চেষ্টা করছে এবং শাসকের সার্বিক অসহযোগিতা কমিশনের কাজকে কঠিন করে তুলছে। কারণ কমিশনের তো ম্যান পাওয়ার নেই, তাকে তো নির্ভর করতে হবে রাজ্য সরকারের উপর। সুপ্রিম কোর্ট কি বলেছেন? মাননীয় প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ, যে বিএলওদের কাজের চাপ পাচ্ছে, তারা অসুস্থ হচ্ছেন, ঠিক আছে, যারা অসুস্থ হচ্ছেন তাদেরকে রিলিফ দিয়ে রাজ্য সরকারকেই করবে দিতে হবে। এটা রাজ্য সরকারের দায়িত্ব, নির্বাচন কমিশনকে সহায়তা করা রাজ্য সরকার দায়বদ্ধ, তাই এই দায়টাও তাদের নিতে হবে। তাই থোতা মুখটা কিরকম বোতা হয়ে গেল। কমিশনের সামনে বিএলও অধিকার মঞ্চ, ওগুলো তৃণমূলের লোকজন বিক্ষোভ করছে, তাদের তো বিক্ষোভটা করা উচিত নবান্নের সামনে গিয়ে। কারণ নির্বাচন কমিশনের তো ম্যান পাওয়ার নেই, তারা যাই যে কাজই করবেন তাকে নির্ভর করতে হবে রাজ্য প্রশাসনের উপর। তাহলে সাংবিধানিক প্রতিষ্ঠান হিসাবে তারা আশাবাদী থাকে যে তারা রাজ্য প্রশাসনের সহযোগিতা পাবে, এখানে পাচ্ছে না। তাই বিএলও অধিকার মঞ্চের সদস্যদের উচিত নবান্নের সামনে গিয়ে ওই ধর্ণা বিক্ষোভ করা, তাহলেই তারা যে দাবিগুলো তুলছেন সেই দাবিগুলো পূরণ হওয়ার সম্ভাবনা থাকে।